সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চিকিৎসক না হয়ে 50 জনের মৃত্যু সনদ ইস্যু করেন মিল্টন। 10 বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ। সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করেই চলেছে, মন্তব্য মির্জা ফখরুলের। সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, মন্তব্য আমিনুল হকের। 1000 টাকার খেলাপি জেলে, 10,000 কোটি টাকার খেলাপি সরকারের পাশে। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চিকিৎসক না হয়েও 50 জনের মৃত্যু সনদ ইস্যু করেন মিল্টন। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দার বিশেষজ্ঞ ডাক্তার না হয়েও সহযোগীদের নিয়ে আশ্রমে আশ্রয় নেওয়া ব্যক্তিদের চিকিৎসা দিতেন। আশ্রমের খাবারের মান বজায় না রেখে অসহায় ব্যক্তিদের ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন। তার আশ্রমে কেউ মারা গেলে নিজেই চিকিৎসক সেজে মৃত্যু সনদ ইস্যু করতেন। গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি প্রায় 50 জনের মৃত্যু সনদ তৈরি করে আশ্রয় নেওয়া ব্যক্তিদের স্বজনদের দিয়েছেন। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় এমনই উল্লেখ করেছেন মামলার বাদী মিরপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ কামাল পাশা। প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় এ মামলা করা হয়। মামলায় কিশোরবালা নামে আরও একজনকে আসামি করা হয়, তিনি মিল্টনের সহযোগী। এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানব পাচার, অবৈধভাবে মরদেহ দাফন, টর্চার সেল, আয়ের উৎস সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় অভিযোগ, 900 মরদেহের 835টি ডকুমেন্ট দেখাতে পারেননি মিল্টন। এসব অভিযোগে বুধ ও বৃহস্পতিবার মিল্টনের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। 10 বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের অপহরণ। কক্সবাজারের রুখিয়া সীমান্তে নাফ নদে মাছ ধরতে যাওয়া 10 বাংলাদেশি জেলেকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বুধবার বিকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইয়ংখালীর রহমতের বিল সীমান্তে নাফ নদীতে মাছ শিকারে যান জেলেরা। এ সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনাটি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। আশা করি তারা দ্রুত ছাড়া পাবেন। সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করেই চলেছে, মন্তব্য মির্জা ফখরুলের। চুপ করে বসে না থেকে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের সকল রাজনৈতিক দল ও সংগঠন, প্রতিষ্ঠান, বিভিন্ন মত পথের মানুষ, শ্রমিক সহ দেশের সব মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এখন আর চুপ করে বসে থাকলে চলবে না। এক হয়ে সবাইকে জেগে উঠতে হবে। আমাদের এক হয়ে ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার এবং শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, মন্তব্য আমিনুল হকের। গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারে আওয়ামী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, আওয়ামী সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনীতিকরণের মাধ্যমে পঙ্গু করে ফেলেছে, দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। বাংলাদেশের উন্নয়নের নামে আওয়ামী ভোটারবিহীন সরকারের এমপি মন্ত্রীরা লুটপাট করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। লুটপাটকৃত সেই টাকা নিয়ে বেগমপাড়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে বাড়ি করেছে। বাংলাদেশের জনগণ এই ধরনের লুটকারী, লুটেরা, দুর্নীতিগ্রস্তদের আর ক্ষমতায় দেখতে চায় না। যুদ্ধ ছাড়া এদেশে কোনো কিছু ফয়সালা হবে না। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের মানুষ আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে এ সরকার ব্যর্থ হয়েছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ দেশের সাধারণ জনগণ দিশেহারা। 1000 টাকার খেলাপি জেলে, 10,000 কোটি টাকার খেলাপি সরকারের পাশে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, বছরে $700 কোটি পাচার হয়ে যাচ্ছে, এটা নিয়ে কেউ কিছু বলে না। সরকার নিশ্চুপ। রহস্যজনকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও এ নিয়ে কিছু বলে না। ঋণ খেলাপি, কর খেলাপি ও অর্থ পাচারকারী এক সূত্রে গাঁথা। তারা যখন দেখবে শাসককুলের চক্ষু লাল হয়ে গেছে, তখনই তারা টাকা ফেরত দেওয়া শুরু করবে, তার আগে নয়।
তিনি আরো বলেন, যখন ঋণ খেলাপিওয়ালা বেশি বড় হয়ে যায় তখন 1,000 টাকা কৃষি ঋণের কারণে কেউ জেলে যায়, আর 10,000 কোটি টাকা শিল্প ঋণের খেলাপি গ্রাহক সরকারের পাশে বসে। এখন যে যত বেশি শক্তিমান সে তত বড় খেলাপি, তার সুদ মওকুফও হয় তত বেশি। 2003 সালে সুদ মওকুফ শুরু হয়। আমার কাছে ক্ষমতা থাকলে সুদ মওকুফ সুবিধা এখনই বন্ধ করে দিতাম। আর যখন শক্তিমান কেউ সরকারকে বোঝাতে পারবে মূল্যস্ফীতি কমানোর উপায় খেলাপি ঋণ আদায় করা, এখন কে বোঝাবে এটা একটা বিষয়। সরকার সেটা শুনলে মূল্যস্ফীতি কমে আসবে। শিশু ধর্ষণের বর্ণনা দিতে চোখের পানি ধরে রাখতে পারেননি র্যাব কর্মকর্তা। কুমিল্লায় শিশু স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত ধর্ষক ঘাতক মফিজুল ইসলাম ওরফে মফুকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার র্যাব 11 সিপিসি 2 কুমিল্লা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওই ঘাতককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় র্যাব কমান্ডার তানভীর মাহমুদ পাশা ঘটনার বর্ণনা দিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি, বারবার চোখের পানি মোছেন তিনি। ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার তানজিম সুলতানা ঝুমুর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের জাকির হোসেনের একমাত্র মেয়ে। সে স্থানীয় সোনালী শিশু বিদ্যা নিকেতনের 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। এর আগে অভিযুক্ত মফুকে মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন ফেরুয়াবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মফু একই উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। র্যাব 11 এর পরিচালক তানভীর মাহমুদ পাশা জানান, ঘটনার দিন 29 এপ্রিল সকালে ঝুমুর স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়, কিন্তু বেলা 11টা পর্যন্ত সে বাড়ি না ফিরলে তার মা স্কুলে যান। সেখানে মেয়ের কোনো হদিস না পেয়ে ফেরার পথে ঝুমুরের সহপাঠীর কাছে জানতে পারেন সে স্কুল শেষে বাড়ি চলে গেছে। বিকালে বাড়ির অদূরে ধান খেতে একটি মরদেহ পড়ে আছে বলে তিনি জানতে পারেন। সেখানে গিয়ে তিনি তার মেয়ের মরদেহ শনাক্ত করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, গ্রেফতার মফিজুল ইসলাম মফুকে ঘটনাস্থলের পাশে থাকা বাঁশঝাড়ের ভেতর থেকে দ্রুত রাস্তায় উঠে আসতে দেখেছেন। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত ঝুমুরকে সে চিনত। এই সুযোগে 29 এপ্রিল সকালে ঘটনাস্থলের পাশের রাস্তায় ওৎ পেতে থাকে। ঝুমুর ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে মফু তাকে রাস্তার পাশের ধানি জমিতে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ঝুমুর চিৎকার করার চেষ্টা করলে মফু তার মুখ ও গলা চেপে ধরে। এতে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। কোনো নড়াচড়া দেখতে না পেয়ে ভিকটিমের কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আসামি। এ ঘটনায় মামলা করলে মফু চাঁদপুরে পালিয়ে যায়। হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা 7টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি। তার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে, সেটি অপসারণ করতে সময় লাগবে, তাই হাসপাতালের 4র্থ তলায় সিসিইউতে ভর্তি করা হয়েছে। এর আগে সন্ধ্যা 6:30টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। হাসপাতালে পৌঁছান সন্ধ্যা 7টা 5 মিনিটে। 5 মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 11ই জানুয়ারি বাসায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে গত বছরের 9ই আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। সেখানে 5 মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে আসা 3 বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে গত বছরের 26 অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের যকৃতে অস্ত্রোপচার করা হয়। টিপস প্রক্রিয়ার মাধ্যমে তার 2টি রক্তনালীর মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করেন চিকিৎসকরা। এরও আগে গত বছরের 10 জুন রাত 2:45টার দিকে খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। তখন প্রায় 2 সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে 24 জুন বাসায় ফেরেন তিনি। এর ঠিক 1.5 মাস পর 9ই আগস্ট আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে, এই 2 শর্তে অন্তর্বর্তীকালীন মুক্তিতে রয়েছেন খালেদা জিয়া। 78 বছর বয়সী খালেদা জিয়া অন্তর্বর্তীকালীন মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসা ফিরোজায় ছিলেন। এর মধ্যে তিনি করোনা ভাইরাসেও আক্রান্ত হন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ বিদেশে, সমাবেশে মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ,
কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। বিএনপির মুখে আন্দোলনের কথা শুনলে ঘোরাও হাসি পায়। বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। প্রচন্ড গরম উপেক্ষা করে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। তাদের কেউ কেউ একই রঙের টি শার্ট, কেউ একই রঙের ক্যাপ পরে অংশ নেন, অনেকে আবার একই রঙের ছাতা মাথায় দিয়ে সমাবেশে মিছিল নিয়ে আসেন। বেলা ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও গরমের কারণে ১.৫ ঘন্টা পর বিকেল ৪:৩০টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাদের কারো সঙ্গে কারো মিল নেই, একজনের এক এক কথা। বিএনপির মধ্যে কাউকে পছন্দ না হলে বলে সরকারের এজেন্ট। এই বিএনপিকে আমরা ভাঙতে চাই না, তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। তাদের ঘরে এত শত্রু, নিজেদের ভাঙনের জন্য বাইরের শত্রুর প্রয়োজন হবে না। বিএনপির আন্দোলনের শক্তি নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে জনগণ লাগে, তাদের সঙ্গে জনগণ নেই। তাদের হাতে ১৫ আগস্টের রক্তের দাগ, তাদের হাতে ২১শে আগস্টের রক্তের দাগ, তাদের হাতে শ্রমিকদের রক্তের দাগ। তারা আবার ক্ষমতায় আসতে পারলে রক্তে ভাসিয়ে দেবে। তারেক রহমানের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, রিমোট কন্ট্রোল নেতাকে এদেশের মানুষ গ্রহণ করে না। সাহস থাকলে রাজপথে আসুন। লন্ডনে বসে আন্দোলন হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। বিএনপির নেতাদের লজ্জা নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, একসময় মনে করতাম বাংলাদেশ আমাদের জন্য বোঝা। বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি, এটা দেখে আমি লজ্জা পাচ্ছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখতে পায়, বিএনপি কালো চশমা পরেছে, তারা দেখতে পায় না।